আমার চোখের ভিতর দিয়ে রূপলি এক নদী বয়ে যায়, আমার বুকের ভিতর দিয়ে রূপলি এক নদী বয়ে যায়। নদীর নাম রজতরেখা। কি অপূর্ব একটা ছোটবেলা ছিল আমার। গ্রামের নাম কামারখাড়া। বাড়ির মুখে বকুল গাছ। পূব থেকে আসা রাস্তাটি চলে গেছে স্বর্ণগ্রামে। আমি স্বর্ণগ্রাম হাই স্কুলের ছাত্র। পূব দিকে মুন্সিগঞ্জ থেকে আসা হালট, উত্তর দক্ষিণে। দক্ষিণে গঞ্জের বাজার, দিঘির পাড়, রাস্তার কয়েকখানি জমির পর রজতরেখা। নদীর দিকে ঝুঁকে আছে খেজুর গাছ। পা ছুঁয়ে ঢুকেছে খাল, বড় রাস্তার উপর কাঠের পুল। বর্ষায় নদী যেমন টইটুম্বুর, খালটিও তাই। বন্ধুদের নিয়ে সেই পুলের উপর থেকে খালের জলে লাফিয়ে পড়ি। বর্ষার ভরা নদী, দুপার একাকার। কি স্রোত নদীতে, কি স্রোত! শীতলক্ষার শাখা নদী রজতরেখা। উত্তর থেকে দক্ষিণে যায় স্রোত। ছোট বড় কত পালতলা নৌকো। নদীর জলে বিশাল ঘূর্ণি ওঠে। গ্রীষ্মে নদীটি শান্ত। ওপারে চর, ধানের মাঠ, তরমুজ, বাঙ্গি, ক্ষীরাই, করলা আর গোল আলুর চাষ। দরিদ্র মানুষ কুঁড়ে ঘর তুলে থাকে। নৌকা বেয়ে এপার থেকে ওপারে যেতে সময় লাগে 15-20 মিনিট। কত বড় নদী! গ্রীষ্মের ছুটিতে আমাদের দিন কাটতো রজতরেখায়। সাঁতার কেটে নদীর অনেকটা দূর পর্যন্ত চলে যাওয়া, হুড়োহুড়ি, লাফঝাঁপ। বাড়ি ফেরার পর চোখ হয় কুড়া পাখির চোখের মতো। কামারখাড়া গ্রাম মনে পড়ে না, মনে পড়ে শুধু নদীটি, রজতরেখা। কি অপূর্ব নাম! কবে কোন মহাজন এই নাম রেখে গেছেন কে জানে। এখন হাঁটাচলা ধীর হয়েছে মতি মাস্টারের। 78 বছর বয়সে এমনই হওয়ার কথা। একদা ভালোই ছিল স্বাস্থ্য। টুকটাক অসুখ বিসুখ হতো, সেসব গায়ে লাগতো না। শেষ বয়সে ডায়াবেটিসের সঙ্গে কাঁধ মিলিয়ে এলো প্রেশার। তারপরেও অনেকখানি নিয়ন্ত্রণে ছিল শরীর। 3-4 বছর ধরে ভাঙতে শুরু করেছে। সামান্যতেই ক্লান্ত বোধ করেন। আজ সকালে কয়েক মিনিট হেঁটে নাস্তা করেছেন, তারপর শরীর ভেঙে এসেছে। বিছানায় শুয়ে আছেন। ঘুম কমে গেছে অনেক বছর। ঘুমের ওষুধ খেতে হয় নিয়মিত। সকালবেলায় বিছানায় শোয়ার পর অদ্ভুত এক ক্লান্তি আর অবসাদ টের পান। সেই অবস্থায় আজ শুধুই মনে পড়ছিল নদীটির কথা। যেন সেই ছেলেবেলার সঙ্গেই অনেকক্ষণ কথা বলেছেন, নদীটির সঙ্গে কথা বলেছেন। এরকম মনোভাব ছিল তন্দ্রার মধ্যে। মতি মাস্টারের যখন 13 বছর বয়স, তখন হঠাৎ করেই বাবা নিঃস্ব হয়ে গেলেন। ধান চালের আড়ত ছিল দিঘির পাড় বাজারে। দূর দূরান্ত থেকে গাস্তিনাও ভরে ধান আসে, চাউল আসে। ভরা বর্ষায় একবার মাস দেড়েকের ব্যবধানে ওরকম দুখানা মাল বোঝাই নৌকা ডুবে গেল। একটা ডুবল শীতলক্ষায় আর একটা পদ্মায়। বাবা নিঃস্ব হয়ে গেলেন। 5 ছেলেমেয়ে নিয়ে বেঁচে থাকাই মুশকিল। বাজারের আড়তঘর, গ্রামের বাড়ি, জায়গা, সম্পত্তি সব বিক্রি করে চলে এলেন ঢাকায়। গেন্ডারিয়ায় ছোট পুরানো একটা দোতলা বাড়ি কিনলেন। সূত্রাপুর বাজারে পাইকারি মালের দোকান দিলেন। 3 মেয়েকে লেখাপড়া শেখালেন যতটা পারেন। বিয়ে দিলেন মধ্যবিত্ত পরিবারে। বড় ভাই লেখাপড়া তেমন করলো না, বাবার পাইকারি দোকান সামলাতে লাগলো। মতি মাস্টার সবার ছোট, লেখাপড়ায় ভালো। ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে অনার্স পাশ করলেন। MA পরীক্ষা দেওয়া হলো না। গেন্ডারিয়া হাই স্কুলে চাকরি পেলেন। মতিউর রহমান ধীরে ধীরে হয়ে গেলেন ছাত্রদের প্রিয় মতি মাস্টার। সংসার হলো। 2 মেয়ে 1 ছেলে এলো সংসারে। মেয়েদের বিয়ে হলো ভালো ঘরে। দীননাথ সেন রোডে নিজে একটা ছোট্ট বাড়িও করলেন। ছেলেটি ছোট, সেও বিয়ে শাদী করে সংসারই হলো। তাদের সংসারে 2 ছেলে মেয়ে। ছেলে বউ দুজনেই ব্যাংকে চাকরি করে, সচ্ছল অবস্থা। স্ত্রীর মৃত্যুর পর মতি মাস্টার নিঃসঙ্গ হয়ে গেলেন। এখন শুধু মৃত্যুর প্রহর গোনা। পরের সপ্তাহে ছুটির দিন পুরনো এক ছাত্র এসে হাজির, বুলবুল। 73 সালে মতি মাস্টারের স্কুল থেকে SSC করে বেরিয়েছে। ভালো ছাত্র ছিল। 1-2 মধ্যেই রোল নাম্বার থাকতো। তবে হতদরিদ্র পরিবারের ছেলে, স্কুলে ফুল ফ্রি। মতি মাস্টার খুবই ভালোবাসতেন ছেলেটিকে। এই একজন ছাড়া কেউ আর স্যারের কথা মনে রাখেনি। ছুটি ছাড়ার দিনে স্যারকে দেখতে চলে আসে বুলবুল। বড় চাকরি করে,
ফ্ল্যাট, গাড়ি সব হয়েছে। স্যারের জন্য গাদা গাদা ফল নিয়ে আসে, অনেকক্ষণ বসে গল্প করে। সেদিনও তাই করেছে বুলবুল। 2 হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে স্যারের ঘরে ঢুকলো। মতি মাস্টার যথারীতি শুয়ে আছেন। বুলবুল তাঁর পায়ে হাত দিয়ে সালাম করে বলল, কেমন আছেন স্যার? মাস্টার উঠে বসলেন। এই আছি একরকম রে বাবা, তুই ভালো আছিস? আছি স্যার। বুলবুল চেয়ার টেনে স্যারের মুখোমুখি বসল। মাস্টার বললেন, এবার অনেক দিন পরে এলি। কত ছাত্রছাত্রী পড়িয়েছি সারা জীবন, কারো কথা তেমন মনে পড়ে না, শুধু তোর কথা খুব মনে পড়ে। আমি জানি আমাকে তুই খুব ভালোবাসিস। সেই স্কুল জীবন থেকে তোর জন্য আমারও একটা টান রে বাবা। তোকে দেখে মনে হচ্ছে আমার সন্তানটিকে আজ অনেক দিন পর দেখলাম। বুলবুলের চোখ ছলছল করে উঠল। ছেলের বউ আফরিন এলো শ্বশুরের রুমে। বুলবুলকে দেখে খুশি হলো কিনা বোঝা গেল না। ভদ্রতার হাসি হেসে বলল, আপনি কখন এলেন বুলবুল ভাই? বসুন বসুন, চা পাঠাচ্ছি। মাস্টার বললেন, মনির ওঠেনি? না বাবা, বাচ্চারাও ওঠেনি। ছুটির দিনে আমরা বেলা পর্যন্ত ঘুমাই। আফরিন আর দাঁড়ালো না। বুলবুল বলল, আপনার কথা এই জীবনে ভোলা সম্ভব না স্যার। এসএসসি পরীক্ষা দেব, ফর্ম ফিল আপ করতে 116 টাকা লাগবে। সবাই ফিল আপ করে ফেলেছে। আমি সায়েন্স গ্রুপের ফার্স্ট বয়, আমি করতে পারছি না। মা বাবা দুজনেই এদিক ওদিক চেষ্টা করছেন, টাকা জোগাড় হয়নি। পরের দিন লাস্ট ডেট। দোতলার রেলিংয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছি। অফিস রুম থেকে ফর্ম ফিল আপ করে বেরিয়ে আসছে বন্ধুরা। আপনি ক্লাস শেষ করে টিচার্স রুমের দিকে যাচ্ছেন। পিছন থেকে এসে আমার কাঁধে হাত দিলেন। কিরে, ফর্ম ফিল আপ করিসনি? আমি কেঁদে ফেলেছিলাম। বলেছিলাম, টাকা জোগাড় হয়নি স্যার, আপনি ডেকেছিলেন আমায়। আপনি খুব পপুলার টিচার। সকাল বিকেল ব্যাচ করে ছেলেমেয়েরা আপনার কাছে পড়ে। আপনার পকেটে সবসময় গাদা গাদা টাকা। অফিস রুমে ঢুকে 116 টাকা দিয়ে আমার ফর্ম ফিল আপ করিয়ে দিলেন। এই ঘটনা জীবনে ভোলা সম্ভব নয় স্যার। জীবন দিয়েও তো আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না। কি যে বলিস? স্যার, আমি আজ একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব রে বাবা? আমি আপনার কোনো একটা স্বপ্ন পূরণ করে দিতে চাই, সেটা যেমন স্বপ্নই হোক। বোকা ছেলে, আপনি স্যার নিঃসংকোচে আমাকে বলুন। মাস্টার একটু ভেবে দেখলেন। তোকে অবশ্য বলা যায়, তুই তো আমার ছেলেই, যদিও মুনির কাজটা কখনো করেনি। হাঁটা চলা বন্ধ হয়ে যাওয়ার পর অনেকবার বলেছি, সেই যে কামার খাড়া ছেড়ে এসেছিলাম, বাবা অভিমান করে সেই গ্রামে আর কোনো দিন যায়নি, আমাদেরও যেতে দেননি। গ্রামের জন্য মনটা কখনো কাঁদেনি, কেঁদেছে নদীটার জন্য। রজত রেখা, এই তো মুন্সিগঞ্জ ছাড়িয়ে দিঘির পাড়ের ওদিকে। শুনেছি এখন রাস্তাঘাট খুব ভালো। ঢাকা থেকে ঘন্টা 1.5 ঘন্টা লাগে যেতে। ছেলেটা কোনো দিন নিয়ে গেল না। শরীর যখন ভালো ছিল তখন কখনো ইচ্ছেটা হয়নি, কিছুদিন ধরে খুব হয়। আহা, যদি একবার রজত রেখার তীরে গিয়ে দাঁড়াতে পারতাম। বুলবুল স্নিগ্ধ কণ্ঠে বলল, আগামী শুক্রবার আপনাকে আমি নিয়ে যাব স্যার। সুন্দর একটা মাইক্রোবাস নিয়ে এসেছে বুলবুল। ড্রাইভারের পাশে তার সহকারী, লোকটির নাম ফরিদ। ফরিদের সঙ্গে মাঝারি সাইজের খাবারের ব্যাগ, জলের বোতল, চায়ের ফ্লাস্ক। সে মুন্সিগঞ্জের লোক। কামারপাড়া, দিঘিরপাড় এই সব গ্রাম চেনা। বুলবুলের সঙ্গে ফরিদও ধরে ধরে গাড়িতে তুলছে মতি মাস্টারকে। তার পরনে সাদা পাজামা পাঞ্জাবি, পায়ে নরম ধরনের পাম্প শু। মাথায় চুল পাতলা হয়েছে, চুলের মতোই গোঁফ দাড়ি প্রায় সবই পাকা। আজ সকালে তাঁর মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে আছে। গাড়িতে বসে চশমাটা উপর দিকে ঠেলে দিলেন, বুলবুলের দিকে তাকালেন। আমার খুব আনন্দ হচ্ছে রে বাবা। শেষ বয়সে নিকট দিনের কথা মনে পড়ে না, মনে পড়ে অতীতের দিনের কথা।
এক বর্ষায় একটা কোষানাও নিয়ে একা একা দিঘির পাড় বাজারে চলে গিয়েছিলাম। রজতরেখায় সে কি স্রোত! আমার বয়স 13 বছর। বাবার আরও উঠে গেছে। ঢাকায় নিজেকে গোছগাছ করবার চেষ্টা করছেন। গ্রামের বাড়িঘর জমি জমা বিক্রির চেষ্টা চলছে। আড়ত বিক্রি হয়ে গেছে। বাড়িতে কাজের লোকজনও নেই। কঠিন স্রোতের নদী। ভরা বর্ষায় তো দূরের কথা, গ্রীষ্মেও কোনোদিন নৌকা বয়ে একা একা অত দূরের বাজারে যাইনি আমি। সেদিন গেলাম। তখনকার দিনে 12-13 বছরের ছেলেরা লুঙ্গি পরে। আমার পরনে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। শ্রাবণ মাস, উত্তর থেকে দক্ষিণে যাব স্রোতের অনুকূলে। তেমন কোনো কষ্টই হলো না যেতে। বৈঠায় চারও দিতে হয় না। হাল ধরে রাখলেই নৌকা তত্তর করে এগিয়ে যায়। যান বেরিয়ে গিয়েছিল ফেরার সময়। যেতে লেগেছিল 15-20 মিনিট, ফিরতে 1.5 ঘন্টা। মতি মাস্টার নির্মল মুখ করে হাসলেন। বুলবুল বলল, ছেলেবেলার কোনো নদীর জন্য একজন মানুষের যে এরকম টান থাকতে পারে, আপনাকে না দেখলে স্যার আমি এটা বুঝতামই না। জীবনের এত বছর কেটে গেছে বুঝলি বাবা। যখন চলাফেরার ক্ষমতা ছিল তখন নদীটির জন্য কোনো দিন এমন লাগেনি। তাহলে তো কতবারই যেতে আসতে পারতাম। রজতরেখা আমাকে পাগল করে দিল শেষ বয়সে। যখন প্রায় অথর্ব হয়ে গেছি, ঘুমিয়ে ঘুমিয়ে নদীটির স্বপ্ন দেখি, জেগে জেগে দেখি তুই আজ আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করে দিচ্ছিস বাবা। আমি তোর কাছে খুব কৃতজ্ঞ। বুলবুল দুহাতে স্যারের একটা হাত জড়িয়ে ধরল। ছেলের কাছে বাবার কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় না। আমি তো আপনার ছেলে। তা তো বটে। কত দূর এলাম রে? ফরিদ বলল, মুক্তাপুর পার হচ্ছি স্যার। আর কতক্ষণ লাগবে? 8 ঘন্টার মতো লাগতে পারে। গ্রামের রাস্তায় ঢুকলো গাড়ি। রাস্তার দুপাশে দালান, কোঠা, বাজার, মানুষের কোলাহল, কিছুটা ফসলের মাঠ, আবার বাড়িঘর, স্কুল, মসজিদ, মাদ্রাসা। পুরা বাজার ছাড়িয়ে গাড়ি চলে এলো কামারখাড়ার দিকে। ফরিদ বলল, এসে পড়েছি স্যার। বুলবুল বলল, গাড়ি রাখ, আমরা নামব। মতি মাস্টার শিশুর মতো উচ্ছ্বাসিত হয়ে বললেন, খুব ভালো লাগছে রে বাবা, খুব ভালো লাগছে। ধরে ধরে তাকে গাড়ি থেকে নামালো বুলবুল আর ফরিদ। তিনি চারদিকে তাকাতে লাগলেন। এটা কি কামারখাড়া গ্রাম? গ্রাম তো আর গ্রাম নেই রে, এ তো শহর হয়ে গেছে। সে খালটা কোথায়? কাঠের পুলটা কোথায়? ফরিদ বলল, আগে সেই গ্রাম আপনি কোথায় পাবেন স্যার? গ্রাম এখন শহর। নদীটা? রজতরেখা? রজতরেখা কোথায় গেল? মতি মাস্টারের গলায় উদ্বেগ। পূব দিকে পায়ে চলা একটা পথ। ফরিদ বলল, এই পথে গেলে দেখা যাবে। একটু হাঁটতে হবে স্যার, পারবেন? বুলবুল বলল, আমরা দুজন দুদিক থেকে ধরে রাখবো, অসুবিধা হবে না। মিনিট 7 হাঁটার পর শীর্ণ একটি খালের পাশে এসে দাঁড়ালো 3 জন মানুষ। খালের এপারে যেমন ঘন বসতি, ওপারেও তাই। বাঁশের একটা সাঁকোও আছে। মতি মাস্টার অবাক চোখে এদিক ওদিক তাকাতে লাগলেন। বললেন, নদী কই? ফরিদ হাসল, এটাই স্যার রজতরেখা নদী। মাস্টার বাকরুদ্ধ হয়ে গেলেন। দাঁড়িয়ে থাকতে পারছেন না। ঘাসের উপর অসহায় ভঙ্গিতে বসে পড়লেন। শিশুর মতো বুক চাপড়ে হাহাকার করতে লাগলেন। আমার নদীটার এই দশা কে করল? বুলবুল, বুলবুল রে, তুই আমাকে কি দেখাতে নিয়ে এলি বাবা? আমার রজতরেখাকে মেরে ফেলল, তারা মেরে ফেলল। মতি মাস্টার কাঁদতে লাগলেন। তার কান্নায় বুলবুল আর ফরিদের মতো রজতরেখা আর তার দুপারের গাছপালা, ঘাস আর বুনো ফুলের ঝোপঝাড় সব নিশুতি রাতের মতো স্তব্ধ হয়ে গেল।